বিকেলের চায়ের দোকান, মফস্বল এলাকা, চারপাশে বেশ জমজমাট ভিড়। বিকেলের দিকে চায়ের দোকানেও ভিড় জমেছে অল্প বিস্তর। সেদিকে ধীরে ধীরে এগিয়ে আসে অরূপ। একটু বেটে খাটো, গোলগাল ফর্সা চেহারা, পরনে আধুনিক প্যান্ট শার্ট, বয়স ওই 27-28-এর মধ্যে। জগাইদা, একটা ভালো খবর আছে, চাকরি পেয়েছি। জগাই হলো এই চায়ের দোকানের মালিক, মধ্যবয়সী, পরনে সাদা ময়লা ধুতি, মাথায় কাঁচা পাকা চুল। অরূপের কথা শুনে তিনি খুশি হয়ে মাথায় দুহাত ঠেকিয়ে ওপরে ভগবানের উদ্দেশ্যে বললেন, যাক বাবা, ঠাকুর মুখ তুলে চাইলেন, তবে তোর চাকরির সত্যি একটা দরকার ছিল রে। তা কোথায় রে চাকরিটা? জগাইদা, চাকরি তো মেলা দূরে গো, সেই ত্রিপুরার দিকে একটা গ্রামে। সরকারি ওষুধের প্রচার করা, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে বসে কাজ আর কি। ওখানকার গ্রামের সাধারণ মানুষকে সচেতন করা রোগ নিয়ে এসবই, আর কি কাজ। ইচ্ছা ছিল না এত দূরে যাওয়ার, কিন্তু আর কোথাও তো কাজ পেলাম না। আর তার উপর মাইনেটাও বেশ মোটা অঙ্কের। তাই ভাবলাম এভাবে বেকার বসে থাকার থেকে কাজটাই ঢুকি। এই আজই খবর এলো কাল বিকেলে ট্রেন। ইতিমধ্যে জগাইদা একটা মাটির পেয়ালায় চা এনে অরূপের সামনে নামিয়ে রেখে গামছার খোঁটায় চোখ মুছতে মুছতে বলল, অরূপ, কাল তো তুই চলে যাবি, আবার কবে এই বুড়োটার সাথে দেখা হবে কে জানে। আজ আমার তরফ থেকে এই চাটা তোর জন্য। একটা বিকেলেও এমন হয়নি যে তুই আমার দোকানে আসিসনি। এই নে, চাটা ধর। তোর তো পছন্দ এমন ঘন দুধের চা। ওদিকে অনেক আদিবাসী থাকে, তুই কিন্তু ওদের বেশি চটাতে যাবি নে। আমি শুনেছি ওরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়, নিজেদের এখতিয়ারের বাইরে কাউকে ঢুকতে দেয় না। সাবধানে থাকিস। জগাইদার হাতটা ধরল অরূপ, কিন্তু কোনো কথা বলল না। দুজনেরই চোখ ছলছল করছে। আমি তো আবার কিছুদিন পরে আসব, বাড়ির তো মা ছাড়া কেউ নেই। বাবা তো 8 বছর আগে গত হয়েছেন। তোমরা মাকে একটু দেখে রেখো, আর ফোন তো রইলই, মন খারাপ করলে ফোন করবে। ট্রেনটা এসে থামল ত্রিপুরার একটা অজ পাড়া গায়ে। অরূপ ট্রেন থেকে নেমে হাতে ধরে থাকা চিরকুটটা মিলিয়ে দেখল বারবার। দুই পাশে তাকিয়ে দেখল এই বিকেলেই শুনশান স্টেশন চত্বর। চিঠিতে তো এই মাদামপুর স্টেশনের কথাই বলা আছে, কিন্তু বলা ছিল তো ট্রেন ঢুকলেই লোক আসবে নিতে। কিন্তু এই স্টেশনে তো একটা জনপ্রাণীর চিহ্নটিও দেখছি না। এমন সময় স্টেশনের পাশের জঙ্গলে একটা শোরগোল শোনা গেল। কতগুলো মানুষের মিলিত কণ্ঠস্বর, একটানা কিছু একটা গান গাওয়ার আওয়াজ দৃঢ়ভাবে এগিয়ে আসছে তার দিকে, সাথে ধারালো অস্ত্র শান দেওয়ার একটা তীক্ষ্ণ শব্দ। স্যার, আপনি কি শ্রীমান অরূপ মালাকার, বাড়ি কলকাতা? আচুম কেমন হেড়ে গলার শব্দ পেয়ে ভয়ে মুখ ফুটে আর্তনাদ করে ফেলল অরূপ। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে বলল, কে? ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি অরূপ। তুমি কি সেই? হ্যাঁ স্যার, আমি সেই ছেলে, চিঠিতে যার কথা বলা হয়েছে। আগে আমার নাম রজথর, পাশের গ্রামেই বাস। অরূপ রজতকে একবার ভালো করে দেখে নিল। বয়স 25-এর বেশি হবে না তার। চেহারায় গ্রাম্য ছাপ স্পষ্ট, একটু ঢ্যাঙা লম্বা রোগা ধরনের, তবে মুখে একটা গ্রামসুলভ সারল্য আছে। কিন্তু এই বিকেলে স্টেশন চত্বর ফাঁকা কেন? স্যার, এদিকে একটু লোকজন কমই, আর তার উপর আজ শনিবার। আর আসল কারণ হলো ওই যে আওয়াজ শুনছেন না, আদিবাসীদের মহাপুজো শুরু হলো এখন। ওরা এখন দল বেঁধে মন্ত্র গাইতে বেরিয়েছে। গাইতে গাইতে বুনো শুয়োর ধরতে হবে, তারপর সেই শুয়োর জ্যান্ত বেঁধে বলে দিতে হবে বুড়ুই মুবড়ির কাছে। রক্ত দিয়ে স্নান করানো হবে তাকে। কি সাংঘাতিক সে দৃশ্য! তাড়াতাড়ি চলে আসেন আমার সাথে স্যার, বেশি সন্ধে করবেন না, জায়গাটা খুব একটা ভালো নয়। কথাটা শুনে একটু ভয় পেল অরূপ। সে এমনিতে একটু ভীতু গোছের ছেলে, তার উপর অচেনা অজানা জায়গায় প্রথম স্বাগতম যদি এমন হয়। কিন্তু মনের মধ্যে হাজারটা প্রশ্ন তখনও তার। একটা বড় ব্যাগ নিজে নিয়ে বাকি দুটো রজতকে দিয়ে সে এগোতে থাকল। রজত, এই বুড়ি মুবড়িকে? থামেন স্যার, ও না মুখেও আনবেন না। একবার তার দোষ লাগলে বা আপনার সব রক্ত নিয়েও সে শান্ত হবে না। এইসব গ্রামের আদিবাসীরা খুব নিষ্ঠুর হয়, সরকারি ওষুধ দিতে গেলেও নেবে না ওরা, উল্টে কত রকম জাদু টোনা করে আপনারই ক্ষতি করে দেবে। এইসব থেকে দূরেই থাকবেন। প্রায় জঙ্গলের ধার ঘেঁষে এগোচ্ছিল ওরা।
আকাশে তখন কালো মেঘ, সাথে ঝড়ো ঠান্ডা বাতাস বইছে। ঠিক তখনই কোত্থেকে একটা বড় বন্য সুর একটা লাফিয়ে পড়ল তাদের মাঝে, সাথে কতগুলো সম্মিলিত কণ্ঠস্বর। এই ধর ধর, পালালো পালালো ধর। মুহূর্তের শান্ত পরিবেশটা বদলে গেল রসাতলে। স্যার, খুব সাবধান, ওরা ভীষণ খ্যাপা হয়। আপনি ওখানেই দাঁড়ান, ওকে তাড়া করেছে বলেই প্রাণ ভয় ছুটছে। ততক্ষণ ওইখানে উপস্থিত হয়েছে গোটা কয়েক জোয়ান মরদ পুরুষ। অদ্ভুত তাদের পোশাক, অদ্ভুত সাজ, পিঠে তীর্ধনুক, হাতে বল্লম, মুখে গালে লম্বা লম্বা ডোরা কাটা দাগ। পিছনের কয়েকজন সমভূত কণ্ঠস্বরে দুর্ভেদ্য ভাষায় কোনো একটা ছড়া বলে যাচ্ছে, যেটা অরূপ প্রথমেই শুনেছিল। ভিড়ের মধ্যে থেকে একটা লম্বা করে ছেলে বলল, শক্ত করে বাঁধ, কিন্তু সাবধান, গায়ে যেন আঁচড় না লাগে। আঁচড় লাগলে কিন্তু বলি হবে না। বুড়োই মুবড়ি কিন্তু ভীষণ সাংঘাতিক, তার নজর লাগলে গোটা গ্রাম শেষ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে গোটা 7-8 জন মিলে একটা বন্য শুয়োরকে ধরে বেঁধে ফেলল একসাথে। তারপর বাঁশের সাথে 4 হাত পা বেঁধে তাকে নিয়ে যাওয়া হলো। সব মিটে যাওয়ার পর লম্বা করে থাকা ছেলেটা তলব দিল, জয় বড়ই মুবড়ির জয়, জয় বড়ই মুবড়ির জয়। তোমরা সামনে এগো, আমি যাচ্ছি সবার শেষে। আদেশ মতো পেছন পেছন সেই সুর করে ছড়া বলতে থাকার দলটাও এগোলো। তবে যাওয়ার আগে তাও একবার গাছের পিছনে জড়সড় হয়ে লুকিয়ে থাকা অরূপ আর রজতের দিকে একটা ক্ষিপ্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, জানো না এখানে আসতে নেই আজ? কেন এসেছো? আর যেন না দেখে আসতে। জয় বড়ই মুবড়ির জয়, জয় বড়ই মুবড়ির জয়। তার চোখে মুখে সাংঘাতিক রাগ ফুটে উঠেছে। কথাটা বলে গটগট শব্দ তুলে সুর করে ছড়া বলতে থাকা দলটাও পিছু নিল। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা পুরনো ঘরেই ঠাঁই হয়েছে তার। আশেপাশে কয়েক মিটারের মধ্যে বাড়ি নেই। বেশ কিছুটা দূরে গিয়ে তবে কটা কুঁড়ে ঘর। বাড়ির পেছনে বড় বড় গাছগুলোকে দেখে দিন দুপুরে ভয় হওয়া স্বাভাবিক। রাতে সেই ডালগুলোর ছায়া দেখে মনে হচ্ছে কঙ্কালসার হাতগুলো যেন হাতছানি দিয়ে ইশারায় অরূপকেই ডাকছে। আরে ভয় পাবেন না স্যার, আপনাকে বললাম না এরা খুব সাংঘাতিক হয়। আর সবচেয়ে বেশি হিংস্র হয়ে ওঠে এই মহাপুজোর সময়। ভর ওঠে ওদের মুরব্বীর, যাকে আজ দেখলেন বিকেলে। বলা হয় এই সময় নাকি মানুষকে কাঁচা চিবিয়ে খেয়ে নেওয়া হতো। আর আশ্চর্যের বিষয়, প্রতি বছর না একজন করে এই পুজোর সময় হারিয়ে যায়, মানে সির্ফ ওদা হয়ে যায়। কেউ বলেন দেবী মাতাকে নিয়ে গেছে, কেউ বলে পাচার। সত্যিটা জানি না, তবে আপনি সাবধানে থাকবেন কিন্তু। কিন্তু এগুলো তো ক্রাইম, তাই না? এভাবে বন্য পশু শিকার করা আইনি অপরাধ। স্যার, এটা কলকাতা নয়, এখানে পুলিশ ভয় পায় এদের। তাছাড়া বড়ই মুবড়ির রোজ সবাই জানে। এসব বলি না হলে তিনি কুপিত হন। তখন আদিবাসীরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করে। আপনারা আজ অনেক ধকল গেছে, রাতে ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি। আর কেউ এলে দরজা খুলবেন না, মনে রাখবেন কেউ না, এমনকি আমি ডাকলেও নয়। সাবধানে থাকবেন। অনেক রাত হলো, আমি আসি এবার। কাল ওদের মহাপুজো, দেবী বুড়োই মুবড়ির পুজো। আজ রাতটা অভিশপ্ত এখানে। চলেই যাচ্ছিল রজত, কিন্তু ঘুরে এসে একটা গোল মতো কিছু অরূপের হাতে দিয়ে বলল, এটা রাখেন স্যার, রাতে কাজে আসতে পারে, কিন্তু বিপদ দেখলে পড়ে নেবেন গলায়। বনবিবির ব্যাটার দেওয়া জিনিস আছে, সব বিপদ চলে যাবে। কিছু না বলে অরূপ হাতে নিয়ে দেখে লাল সুতোয় বাঁধা ছোট্ট হাড়ের টুকরো কেবল। মাঝরাত, জানলা দিয়ে হু হু করে বৃষ্টির জল আর হাওয়া ঢুকে জানলার কপাটগুলো দুমদাম করে পড়ছে। ঘুমটা তাতেই ভেঙে গেল অরূপের। সারাদিনের পরিশ্রমের পর বিছানা পেয়ে গভীর ঘুমে জড়িয়ে গেছিল সে। কোনো মতে উঠে নিজেই বলল, এসে থেকে যা শুরু হয়েছে এখানে, এখন কি রাতের ঘুমটুকু হবে না? যাই, উঠে জানলাটা দিয়ে আসি, লোডশেডিং মনে হয়। টর্চটাই বা গেল কোথায়? দূর। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে জানলার কাছে যায় সে। ঝমঝম করে বৃষ্টির শব্দের সাথে আরও একটা শব্দ যেন ভেসে আসছে। একটা না কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। জানলার বাইরের দিকে তাকাতেই বুকের রক্ত ছলকে ওঠে অরূপের। ওটা কি? অন্ধকারে আবছা চোখ সহ আলোতে একটা নারীর শরীর দেখা যায়, কিন্তু মানুষের মতো লাগে না তার রূপ। এমনকি জন্তু বললেও কম বলা হবে।
লম্বা চুলগুলো প্রায় মাটি ছুঁই ছুঁই, সরু লিকলিকে শরীর, চামড়া গলে গলে পড়ছে। সেই অদ্ভুত দর্শনা নারী শরীরটা একটা মরা কুকুরের পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে সামনের দিকে। কে এটা? টর্চ মারি তো, কিন্তু কোনো বিপদ হবে না তো? রজত তো বারবার বারণ করেছিল। না না, ও সব ভুয়ো কথা। আজকালকার দিনে ওসব কেউ বিশ্বাস করে না। কিছু হবে না, দেখতেই হবে আমাকে কে এলো এত রাতে এই কোয়ার্টারে। আর ওই মহিলাটাই বা কে? যেমন ভাবা তেমন কাজ। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে আলো ফেলতেই সেই নারী শরীরটার চলন থেমে যায়। খুব ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে সে তাকায় অরূপের দিকে। সেই ভয়ঙ্কর রক্তলুপি চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না অরূপ। প্রচন্ড ভয় তার হাত থেকে ছিটকে পড়ে যায় মোবাইলটা। সেখানে সম্পূর্ণ ফ্যাকাশে শরীর আর লাল টকটকে চোখ দুটো কেবল জ্বলতে দেখা যায় ভয়ঙ্কর ভাবে। সে চোখে কোনো মনের স্থান নেই। কোনো মতে নিজেকে সামলে ফ্ল্যাশ দিলে সেদিকে ফেলতেই কোথায় কে? সব জায়গায় কালো অমানিসার মতো ঘন অন্ধকার। আর তার কোয়ার্টারের কাছে সেই গাছতলায় সেই মরা কুকুরের মৃতদেহ পড়ে আছে। টাটকা লাল রক্ত আর বৃষ্টির জলে মিশে যাচ্ছে। অরূপ আরো কয়েকবার চেষ্টা করে দেখল, তারপর নিজেই বলল, কোনো মানুষের পক্ষে তো এত কম সময় এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। আশেপাশে লুকোনোর কোনো স্থানও নেই। তাহলে অমন অদ্ভুত ভয়ঙ্কর দর্শনা মহিলা ওটাই বা কে ছিল? রমন করে কুকুরটাকেই বা সে টানছিল কেন? না না, কিছু তো একটা গোলমাল নিশ্চয় আছে। এসব ভেবে জানলা বন্ধ করে দিয়ে বিছানায় সে শুতেই চোখটা খাটের একদম কোনায় আটকে গেল। অন্ধকারে দেখা গেল একজন দাঁড়িয়ে আছে সেখানে। ভালো করে দেখলে বোঝা যায় অবিকল বাইরে সেই ভয়াল দর্শনা মহিলার মতোই তার রূপ। যেন বন্ধ দরজা ভেদ করা তার কাছে কোনো ব্যাপারই নয়। সারা শরীর ঘামে ভিজে ওঠে অরূপের। কাঁপা কাঁপা গলায় কোনো মতে সে নিজেকে বলে, না অরূপ না, তুই ভুল দেখেছিস। সব তোর মনের ভুল। অসম্ভব এটা। বন্ধ দরজা দিয়ে কি আসবে কি করে? নিজেকে সামলানোর জন্য অরূপ কথাগুলো নিজেকে বলল বটে, কিন্তু সে স্পষ্ট দেখছে তার খাটের ধারে সে দাঁড়িয়ে আছে একদম স্পষ্ট হয়ে। রাগান্বিত সেই দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। ওই চোখের দৃষ্টি অমান্য করা যায় না। হঠাৎ কান ফাটানো গর্জন শব্দ ভেসে ওঠে। কেন আলো ফেললি কেন? বড্ড খিদে পেয়েছে আমার, বড্ড খিদে। তোকে শেষ করে তোর নাড়ি ভরে চিবিয়ে খেয়ে ফেলবো, তোর রক্ত দিয়ে স্নান করব। বড্ড সাহস তোর, তাই না? বড্ড সাহস। অরূপ কোনো কথা বলতে পারে না। নড়াচড়ার শক্তি তার লোপ পেয়েছে। কোনো মতে কাঁপতে কাঁপতে সে বলে, আমার ভুল হয়ে গেছে বুড়ি মুবড়ি, ক্ষমা করে দাও। ধীরে ধীরে সেই নারী শরীর এগিয়ে আসতে থাকে অরূপের দিকে। কালো অন্ধকার একটা ছায়া ছাড়া কিছুই দৃষ্টিগোচর হয় না। অরূপের আর কিছু মনে নেই। ঘুমাইতেছেন স্যার? ও স্যার! রজতের ডাকে ধর্মর করে বিছানায় উঠে বসে অরূপ। রায় দেখে ঘুম হয়নি? অবশ্য নতুন জায়গা তো এমন হতেই পারে। আমি তো কখন থেকে ডাকছি আপনাকে চা খাওয়ার জন্য। না, ঘুম হয়েছে, কিন্তু চা খাবো না। আজ তো বুড়ি মুবড়ির পুজো, আর যাবো ওখানে। আর দেখো বাইরে গাছতলায় কুকুর পড়ে আছে, ওটা বড়াই মুবড়ির প্রসাদ। ওটাকে ফেলো না, সে এসে ঠিক সময় মতো খেয়ে যাবে। তার বহু খিদে এখনো। কথাগুলো বলে অরূপ সোজা বেরিয়ে চলে গেল বাইরে। কিন্তু দেওয়ালে পিঠ থেকে রজত ঠায় দাঁড়িয়ে রইল, চোখ বিস্ফারিত। এই লক্ষণ তার অজানা নয়। ঠিক যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বড়ই মুবড়ি ছায়া পড়েছে স্যারের উপর। আর রক্ষে নেই, কাল নিশ্চয়ই স্যার দেখেছিলেন তাকে। সে তো তার শিকার খুঁজে নিয়েছে। হ্যাঁ, এখন কি বাকিদের মতো স্যারের সাথেও? না না, এটা হতে দেওয়া যাবে না। আজ রাতেই তো বলি হবে মহাপুজোর, কিন্তু কোথায় যাব? কে সাহায্য করবে? রজত দুই দিকে রক টিপে বসে পড়ে মাটিতে। তারপর বেশ কিছুক্ষণ পর খুব ধীরে ধীরে বলে, মদাই ঠাকুর, মদাই ঠাকুর একমাত্র পারবেন। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে গেল রজত তার গন্তব্য মদাই ঠাকুরের উদ্দেশ্যে। এই এলাকার মহাপণ্ডিত, মহাসাধক আর বনবিবি মন্দিরের আদি পূজারী।
বহু লোক উপস্থিত হয়েছে পাহাড়ে ঘেরা গোলমতো স্থানটায়। বেশিরভাগই আদিবাসী বড়ো সম্প্রদায়ের মানুষ। সাজ পোশাকে ভিন্ন তাদের। সামনে লম্বা ধুনি জ্বলছে দাও দাও করে। তার থেকেই খানিক দূরে রাখা একটা লাল সিঁদুর লাগানো পাথর, তাকেই ফুল আর কালো শাড়ি দিয়ে সাজানো হয়েছে বড়াই মুবড়ি রূপে। কয়েকটি বলি হওয়া পশুর মুন্ডু রাখা আছে সেই বেদির পাশে। একভাবে কতগুলো লোক ধামসা মাদল বাজিয়ে চলেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, একটা পাথরের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে অরূপকে। তার চেহারা এখন একটা জল্লাদে পরিণত হয়েছে। চোখের ভেতরটা লাল, মুখে লেগে আছে রক্ত। দাঁতগুলো অদ্ভুতভাবে বড় আর তীক্ষ্ণ ধারালো হয়ে আছে। নখগুলো অস্বাভাবিক বড় আর সূচালো, যেন ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি হয়েছে। গতকালের সেই সর্দার গোছের ছেলেটা বলে উঠল, সাথে সাথে ধামসা মাদল বেজে উঠল। আমাদের মা আমাদের রক্ষা করতে কুলদেবী বড়াই মুবড়ি তার শিকার খুঁজে নিয়েছে। এই কলকাতা থেকে আসা বাবুর মধ্যে এখন তার বাস। দেবী চানের রক্ত। আমাদের নিজেদের এই গ্রাম, এই সম্প্রদায়কে বাঁচাতে হলে এখন এর বলি চড়াতে হবে দেবীর কাছে। না, কোনো দেবী চান না তার সন্তানের বলি হোক। দেবীকে ভালোবাসা ভক্তি দিয়েও সন্তুষ্ট করা যায়। সেই গুহার পাশে কখন যে এসে মদাই ঠাকুর আর রজত দাঁড়িয়েছেন তা কেউ খেয়াল করেনি। তার পরনে সাদা ধুতি গোল করে জড়ানো, শরীরের উপরিভাগ নিবস্ত্র, শান্ত সৌম্য মুখ। বয়স 60-এর উপরেই। তার চেহারায় লাবণ্য এবং শ্রদ্ধা একসাথে বিরাজ করছে। হাত ও গলায় লাল কালো সুতোয় বাঁধা কিছু পাথর। হঠাৎ তার গলার শব্দে মুহূর্তের মধ্যে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। মদাই ঠাকুর, এটা আমাদের গোষ্ঠীর ব্যাপার, আমাদের মিটিয়ে নিতে দিন। বড়াই মুবড়ি সাধারণ দেবী নন, তিনি রক্ত চান। দেবী অসন্তুষ্ট হলে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। দেবী নিজেই যখন তার শিকার খুঁজেছে, আপনি বাধা দেওয়ার কেউ নন মদাই ঠাকুর। কলকাতার বাবুকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। সে ভুলবশত এসব নিয়ম না জেনে বড়াই মুবড়ির গায়ে আলো ফেলেছিল। ফলস্বরূপ দেবীর রোষ নামে তার ওপর। দেখুন, আপনিও এলাকায় সম্মানীয় ব্যক্তি, কিন্তু আমাদের পুজোয় আপনি নাক গলাবেন না। প্রতি বছর বন্য জন্তুর বলি হয়, এবার দেবী চান নর বলি। ওং রিং পট ক্লিং বনবিবি নমো ওং রিং ক্লিং পট। কোনো কিছু না শুনে হাতের কুমণ্ডলিতে জল নিয়ে মন্ত্র পড়তে লাগলেন মদাই ঠাকুর। তাতেই যেন ছটফট করে ওঠে অরূপ। দড়ি ছিঁড়ে এখনই বেরিয়ে এসে সকলকে একেবারে খেয়ে ফেলবে এমন। থামুন, দেবীর পুজোর সময় উপস্থিত। আপনি বনবিবির মন্দিরে ফিরে যান। নিজের মতো থাকুন, এটাই আমার শেষ কথা। এখনই আমায় পুজোয় বসতে হবে। দেবীর ভর উঠবে, তখনই বলিদান সম্পন্ন করে শেষ করতে হবে মহাপুজো। মদাই ঠাকুর কোনো কথা শুনলেন না, একভাবে মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু তখনই ঘটল বিপদ। আদিবাসী সর্দার নিজের সর্বশক্তি দিয়ে সরিয়ে বাইরে বের করে দিতে চাইলেন মদাই ঠাকুরকে। বৃদ্ধ মদাই ঠাকুর তাল সামলাতে না পেরে পড়ে যান মাটিতে। মাথা ফেটে রক্ত পড়তে থাকে তার, আর তার হাতে থাকা পবিত্র জলের পাত্র গিয়ে পড়ে দেবী বুড়ি মুবড়ির মূর্তির ওপর। রজত চিৎকার করে বলেন, মদাই ঠাকুর, আপনি ঠিক আছেন তো ঠাকুর? আপনাকে বহুবার বারণ করা হয়েছিল ঠাকুর, আপনি শোনেননি। মা বোধহয় আপনারও বলি যান, তাই আজ এত বছর পর আপনিও পুজোর সন্ধিক্ষণে এখানে উপস্থিত হলেন। আরো কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু ততক্ষণে অলৌকিক খেলা শুরু হয়ে গেছে। ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠছে মাটি। একটা দুটো করে পাহাড়ের কোল থেকে খসে পড়ছে ছোট বড় পাথরের টুকরো। সেই পাথর রূপে দেবী বুড়ি মুবড়ির মূর্তিটা একটু একটু করে নড়ছে। সেখান থেকে বেরিয়ে আসছে সাদাটে আলোর ছটা। মুহূর্তের মধ্যে একটা ব্যস্ততা, ছোটাছুটি শুরু হলো। আদিবাসী সর্দার ব্যস্ত হয়ে ভয়ে ভয়ে বলল, এটা কি হচ্ছে? এমন তো কখনো হয়নি। দেবী মূর্তির এমন করার কারণ কি? পাপের বোঝা পূর্ণ হলে এটাই হয়। দেবী নিজেও চান না এই পুজোর নামে হত্যা লীলা হোক। প্রতি বছর একজন করে মানুষকে এনে বলি দেওয়া হয় এই হাড়ি কাটে। তারপর পুলিশের ভয়ে রটিয়ে দেওয়া হয় সে নিখোঁজ।
এই খবরকে আমি জানি না ভেবেছ? আজ মা শিকারের জন্য কলকাতার বাবুকে খোঁজেনি, বরং তার মাধ্যমে ধ্বংস করতে চেয়েছেন এই পাপের খেলাকে। কথাটা শুনে যেন অবাক এবং ভয় একসাথে পেয়ে গেলেন সেই সর্দার। কাঁপা কাঁপা গলায় বলল, এসব সত্যি নয়, দেবীর ইচ্ছেতে এসব হয়। ঠিক এমন সময় অরূপের বেঁধে রাখা শরীর থেকে একটা নারী কণ্ঠ বলে ওঠে, না, আমি দেবী বুড়ুই মুবরির। বহু প্রাচীন কাল থেকে আমি এখানে আছি কুলদেবী রূপে, কিন্তু দিনের পর দিন আমার পুজোর নামে চলছে হত্যা লীলা। আজ সব পাপীর শাস্তি আমি দেব। আমি দেবী, আমি 3 কুলের রক্ষাকর্ত্রী। আমি কখনো চাই না সন্তানের ক্ষতি। মা, মা আমায় ক্ষমা করো মা। আমি নিজের স্বার্থের জন্য, আবার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি পশু বলির সাথে নর বলিও দিয়েছি। পুজোর আগের দিন কারোর খাবারে নেশার জড়িবুটি মিশিয়ে তাকে খাওয়াতাম, তারপর তাকে ঘোরের মধ্যে পুজিয়ে নিয়ে আসতাম এখানে। গ্রামে মাত্র কয়েকজনের সামনেই তার বলি হতো। ইচ্ছা করে পুলিশে খবর দিয়ে বলতাম সে নিখোঁজ। আমার বড় অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করো। অসম্ভব! তোর কৃতকর্মের শাস্তি তোকে পেতেই হবে। আচমকা একটা বড় পাথরের টুকরো এসে পড়ে আদিবাসী সর্দারের মাথার ওপর। মুহূর্তে তাতে পিষ্ট হয়ে প্রাণ হারায় সে। তারপরে আরো একটা পাথর এসে পড়ে দেবী বুড়ুই মুবরির মূর্তির ওপর। সাথে সাথে গুড়িয়ে খণ্ড হয়ে যায় গোটা অঞ্চলটা। মদাই ঠাকুর আর রজত কোনো মতে নিজেদেরকে বাঁচায়। আজ সকালে চোখ মেলে তাকিয়েছে অরূপ। তারপর পরপর সব ঘটনাগুলো তাকে বলা হয়েছে। আপাতত সে সুস্থ। আমার সেদিনের রাতের পর আর কিছুই মনে নেই, কিন্তু সেদিন আমি স্পষ্ট দেখেছিলাম তাকে। এই তো স্যার, আপনি একদম সুস্থ এখন। আমি বড্ড ভয়ে ছিলাম। আপনি মদাই ঠাকুরের সাথে কথা বলুন, আমি একটু গরম দুধ আনি। কে ছোকরা, কেমন লাগলো আমাদের গ্রাম? আমায় তুমি চিনবে না, রজতের থেকে পরে জেনে নিও। তবে বাবা, একটা কথা বলি, বেশি কৌতূহল ভালো নয়, বুঝলে? এ জগতে সব কিছুর যুক্তি তর্ক দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমাদের চোখে যতটা ধরা পড়ে আমরা ততটাই কেবল বিশ্বাস করি। বাকি আরো কত কি হয়, সেগুলোকে নিয়ে বেশি না ঘাটাঘাটি করাই ভালো। তুমি বড় সাহসী ছেলে, একদিন বনবিবির মন্দিরে এসেও অনেক গল্প বলবো। আজ আসি, অনেক কাজ। মদাই ঠাকুর চলে যান। গরম দুধ নিয়ে ঢোকে রজত। তাহলে কি দেবীর পুজো হবে না আর? সবই কি আমার জন্য? আমার নিজেকে খুব দোষী লাগছে। আপনি দোষী নন স্যার, আপনাকে নিয়ে দেবী সকলের শাস্তি দিল। আর পুজো কেন হবে না? সরকার টাকা দিয়েছে, ওই গুহার ধ্বংসাবশেষের পাশে বড় মন্দির হবে। সবাই আসবে, পুজো হবে, মেলা হবে, আনন্দ হবে। সেখানে ভয় থাকবে না, থাকবে শুধুই ভক্তি।